কানাডাতে যাবার কিছুদিনের মধ্যে দেখা যায় মানুষ একটা গাড়ি কিনে খুব দ্রুতই কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে দেয়। আর সেইটা দেখে আমরা দেশ থেকে মনে করি যে কানাডা কত সহজ একটা জায়গা এবং কত সুখের একটা জায়গা। কারণ একটা মানুষ কয়েকটা দিন আগেই কানাডাতে গেল, কয়েকদিনের মধ্যে গাড়ি কিনে ফেসবুকে পোস্ট দিয়ে ফেলেছে। আর সেটা দেখে আমরা মনে করি যে দেশের কি অবস্থা, দেশে মনে হয় আমরা সবাই পয়চা মরতেছি। কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? এতই সহজ কানাডাতে গাড়ি কেনা? সেটা নিয়ে আমার আজকের এপিসোড। তার আগে চলেন আমার গত মে মাসে কেনা এই গাড়িটা একটু ঘুরে দেখব। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আলহামদুলিল্লাহ এই মে মাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলি? কারণ আমি যখন 2023 সালে কানাডাতে প্রথম পা দেই সেটাও কিন্তু ছিল এই মে মাস। আমি যখন 2024 সালে আমার প্রথম গাড়িটা কিনি সেটাও ছিল কিন্তু মে মাস। এবং 2025 সালে আমি যে গাড়িটা কিনলাম এই গাড়িটা, সেটাও কিন্তু মে মাস। তার মানে বুঝতে পারছেন যে এই মে মাসটা মনে হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হোন্ডা পাইলট 2011 EXL। তো হোন্ডাটাকে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা নন কেনেডিয়ান আছি কানাডাতে, তারা হোন্ডাটাকে একটু প্রিমিয়াম ক্লাসে মনে করি। কেন মনে করি? কারণ হচ্ছে হোন্ডার লংজিভিটি যেমন বেশি, আবার এটা রিসেল ভ্যালুও অনেক ভালো। এই দুইটা কারণেই বেসিক্যালি নন কেনেডিয়ানরা হোন্ডাকে খুব বেশি প্রায়োরিটি দিই আমরা। এই সাথে আরেকটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা নন কেনেডিয়ানরা জাপানিজ ব্র্যান্ডটাকে বেশি পছন্দ করি। এটা হচ্ছে আসল কথা। আর জাপানিজের মধ্যে হোন্ডার স্থান আমরা অনেক উপরে রেখেছি। তো আমি একটু গাড়িটা যদি ঘুরে দেখি, যে পেছনটা দেখেন, এটা হচ্ছে টোটাল 8টা সিট আছে এবং এটাকে বলা হচ্ছে ফুল এসইউভি, মানে জায়গার দিক থেকে কিন্তু কমতি নেই। তো আমার কাছে যেটা বেশি ভালো লাগে, আমার পছন্দের যে কারণগুলো সেইগুলোই বেসিক্যালি আমি বলবো। এটা হচ্ছে দেখেন, আমি যদি পেছনের দুইটা সিট, মানে পেছনের যে সিটগুলো আছে, এটা যদি ফোল্ড করে দেই তাহলে দেখা যাচ্ছে অনেক স্পেস হয়ে গেছে। এর থেকেও যদি আমার বেশি স্পেস দরকার হয় সেই ক্ষেত্রে কী করব? সেকেন্ড রো, মানে আমি তো থার্ড রোটাকে ফোল্ড করলাম, আমি সেকেন্ড রোটাকেও ফোল্ড করে দিচ্ছি। দেখেন সেকেন্ড রোটাকে ফোল্ড করলে যেটা হচ্ছে, এইটা ফোল্ড করলাম, আবার আমি এইটাও ফোল্ড করে দিচ্ছি। দেখেন তার মানে কি বিশাল একটা স্পেস। এখানে আপনি যে কোনো, মানে বলতে পারেন একটা বড় সড়ো ম্যাট্রেসও কিন্তু ক্যারি করতে পারবেন, মানে এনাফ রুমের ভিতরে। এটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই গাড়ি কেনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, মানে সৌন্দর্য বৃদ্ধির যে অপশনটা, সেটা হচ্ছে লেদার সিট। আমি আগে এটা জিনিসটা বুঝতাম না। এই সেকেন্ড গাড়ি কেনার ক্ষেত্রে আমি এইটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়েছি। কারণ হচ্ছে লেদার সিট থাকলে এই সিটগুলো মেনটেন করতে আপনার খুব সহজ হবে। মনে করেন আপনার ঝোল পড়লো বা কোনো কিছু পড়লো, ইজিলি কিন্তু ক্লিন করতে পারবেন। কিন্তু কাপড়ের হলে এটা কিন্তু অত সহজে ক্লিন করা সম্ভব না। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে সানরুফ। এখানে সানরুফ আছে, এটা কিন্তু খুব পছন্দের একটা জিনিস অনেকের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশে আমরা এই জিনিসটাকে অনেকেই খুব পছন্দ করি। এবার তাহলে গাড়ির দামটা জানার দরকার, তাই না? যে এই গাড়িটা আসলে কত টাকা দিয়ে আমি কিনলাম, যেহেতু ইউজড গাড়ি কিনেছি। তার আগে আরও কিছু ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে গাড়িটা যখন আমি কিনেছি এই মাস দুয়েক আগে, এটার মাইলেজ ছিল হচ্ছে 2,29,000 কিলোমিটার। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, কারণ গাড়ির দামটা অনেকটাই বলতে পারেন এই মাইলেজের উপর ডিপেন্ড করে, কত মাইলেজের গাড়ি এটা। আর দুইটা ইনফরমেশন বলবো, সেটা হচ্ছে এটার ফুয়েলে কীরকম কাভারেজ দিচ্ছে। আপনার সিটির মধ্যে 7 থেকে 9 কিলোমিটার, আর হাইওয়েতে যখন যাচ্ছি দেখা যাচ্ছে 10 কিলোমিটার যাচ্ছে পার লিটারে। এটা কিন্তু আমার জন্য পারফেক্ট, আমি এতেই হ্যাপি। আসলে এত বড় গাড়ি যেটুকু যাচ্ছে এতেই আমি অনেক হ্যাপি। এখন দামের কথা যদি বলি, দামটা হচ্ছে নিয়েছে 8,000 কানাডিয়ান ডলার। আমি যদি বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট করি, প্রায় 7 লাখের মতো আসে। আমি পার্সোনালি অনেক হ্যাপি। আমি যতদূর জানি এই টাইপের একটা গাড়ি যদি বাংলাদেশ থেকে কিনতে চাই, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। আমি জানি না কত টাকা, কিন্তু আমার ধারণা অনেক বেশি করতে হয় ইনভেস্ট এরকম একটা পুরাতন গাড়ি কিনতে গেলেও। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন যে কী পরিমাণ টাকা আসলে লাগতে পারে এরকম একটা গাড়ি কিনতে গেলে। গাড়িটা হচ্ছে আমি কিনেছিলাম ফেসবুক মার্কেট প্লেস থেকে। ফেসবুক মার্কেট প্লেস কিন্তু খুবই রিস্কি একটা জায়গা, মানে এখানে আপনি ভালো জিনিস পেতেও পারেন, খারাপ জিনিসও পেতে পারেন, ডিপেন্ড করছে আপনার লাকের উপরে। আর এই গাড়িটাই যদি আমরা কোনো ডিলার থেকে, মানে কোনো শোরুম থেকে কিনতে চাই, দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 গুণের মতো দাম চলে যাবে। তার মানে এই 8,000 ডলারের গাড়িটাই হয়তো বা 12-13,000 ডলার দিয়ে আমাকে কিনতে হতো। কিন্তু শোরুম থেকে কিনলে যেটা সুবিধা হয়, শোরুম থেকে কিন্তু ইউজড গাড়িও কেনা যায়, তো শোরুম থেকে কিনলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে একটু ট্রাস্ট করা যায়। কিন্তু ফেসবুক মার্কেট প্লেস আসলে ব্যক্তি নির্ভর, ওই পার্সনটা কেমন হবে এটা তো আপনি বলতে পারেন না। একটু রিস্ক নিয়েই, আসলে একটু না, আসলে অনেক বড় রকমের রিস্ক নিয়ে আসলে কিনতে হয়। তো আমিও সেই বড় রকমের রিস্ক নিয়ে কিনেছি।
যেহেতু আমার বাজেটটা কম ছিল, কিন্তু আবার চাহিদা ছিল অনেক বেশি, বড় গাড়ি কিনতে হবে অল্প টাকায়। এবার আসেন আমার এই গাড়ির ইন্স্যুরেন্সের কথা বলবো, যে ইন্স্যুরেন্সের কারণেই বেসিক্যালি দেখা যায় ক্যানাডাতে আমরা যারা নতুন আসি প্রথম দিকে গাড়ি কেনাটা অনেক টাফ হয়ে যায়। কারণ একটু বলি, খেয়াল করে শোনেন। আমার এই গাড়ির জন্য প্রতি মাসে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া লাগছে $255। এটা কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স, যেটাকে লায়াবিলিটি ইন্স্যুরেন্স বলা হয়। অর্থাৎ আমি যদি অ্যাক্সিডেন্ট করি কোনো গাড়ির সাথে, অর্থাৎ অন্য গাড়িকে যদি হিট করি, তাহলে ওই গাড়িকে রিপেয়ার করে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু আমার গাড়ি যাই হোক না কেন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কিছুই করে দেবে না, যেটাকে লায়াবিলিটি ইন্স্যুরেন্স বলা হচ্ছে। একটু হিসাব করেন, এই $255 অর্থাৎ বছরে কত হবে? $3060 3 বছরে কত হচ্ছে? আপনার $9000+ অর্থাৎ 3 বছরে ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু আমার এই গাড়ির টাকার থেকেও $1000 বেশি। বুঝতে পেরেছেন মানে ইন্স্যুরেন্স কস্টটা কত বেশি? অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওয়ান টাইম ইনভেস্ট করে আপনি যে গাড়িটা কিনছেন এটা কেনাটা খুব একটা টাফ না। টাফ হচ্ছে এই ইন্স্যুরেন্সটাকে মেনটেন করা। তবে শান্তির কথা হচ্ছে ইন্স্যুরেন্স কস্টটা আসলে ডিপেন্ড করে আপনার ড্রাইভিং লাইসেন্সের এজ এবং আপনার এলাকার উপরে। বেসিক্যালি এই দুটো জিনিসকেই তারা হাইলাইট করে। অর্থাৎ আপনার এলাকা যদি ছোট হয়, নিরিবিলি হয়, গাড়ি ঘোড়া কম, সেখানে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স কস্টটা কম হয়। এবং আমাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স যত বেশি হতে থাকবে আমাদের ইন্স্যুরেন্স কস্টটা তখন নামতে থাকবে। সেজন্য আলবার্টা প্রভিন্স আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের অনেক পুরনো বাঙালি যারা আছেন এখানে, যারা হয়তো বা 5 বছর 10 বছর 15 বছর ধরে এখানে আছেন, তারা দেখা যাচ্ছে এই গাড়ি কিনেই হয়তো বা মাত্র $50-100 ম্যাক্সিমাম $150 ইন্স্যুরেন্স পে করে। এইটা কিন্তু একটা বেনিফিট। হ্যাঁ, অনেক দিন থাকলে তাদের জন্য অনেক সহজ হয়ে যায় পরে। এইবার আসেন আমাদের মূল আলোচনা আসি, এবং এই আলোচনা দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। সেটা হচ্ছে ওই যে আমি যেটা বলেছিলাম যে ক্যানাডাতে আমরা মনে করি গাড়ি কেনাটা অনেক সহজ, কিন্তু সহজ না কেন সেটাকে আমি এখন এক্সপ্লেন করব। সহজ মনে করি কি জন্য? কারণ আমরা জানি যে ক্যানাডাতে ইনস্টলমেন্টে গাড়ি কেনা যায়। তো ইনস্টলমেন্ট দেখা যাচ্ছে $500, $700, $800 এরকম ডলার হচ্ছে প্রতি মাসে। তো এই টাকাটা দেওয়াটা তো খুব একটা টাফ না, কিন্তু প্রবলেম হচ্ছে এর পাশাপাশি যে আনুষঙ্গিক খরচগুলো আছে সেইটা আমরা আসলে প্রপারলি হিসাব করি না, যার কারণে আমরা জাস্ট দামটা দেখে বলি গাড়ি কেনাটা অনেক ইজি। অর্থাৎ আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই হোন্ডা পাইলটেরই 2025 সালের একটা মডেলের এক্সাম্পল দিব। দেখেন এই গাড়িটা কিনতে গেলে কী টাইপের মান্থলি এক্সপেন্স আপনাকে করতে হবে। তাহলে আমি কি করি এখন, আমি পুরো স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। সেটা হচ্ছে আমি হোন্ডা সাইটে চলে যাচ্ছি এবং এই হোন্ডা পাইলটের 2025-এর যে কোনো একটা ট্রিম চুজ করলাম। দেখেন এখানে দাম দেখাচ্ছে যে প্রতি মাসে আমি যদি ইনস্টলমেন্টে কিনি এবং 7 বছরের ইনস্টলমেন্ট নেই, তার মানে এই পুরো দামটা আমি 7 বছরে শোধ করবো কিন্তু, তাহলে প্রতি মাসে দাম হচ্ছে কত? $823 আমাকে পে করতে হবে। এটা তো গেল শুধু গাড়ির ইনস্টলমেন্ট। এর সাথে কি করতে হবে? আপনাকে ইন্স্যুরেন্স কিনতে হবে, তাই না? তো ইন্স্যুরেন্সটা আমি ধরেই নিলাম যে যেহেতু নতুন গাড়ি কিনবেন ইন্স্যুরেন্স কস্ট অবশ্যই বেশি হবে। আমি অ্যাপ্রক্সিমেটলি 400 ধরলাম, এর থেকে কমও কিন্তু হতে পারে, বেশিও হতে পারে, ধরলাম আমি 400। তাহলে কত হচ্ছে? $1223। এর সাথে যদি আপনি মান্থলি ফুয়েল কস্ট অ্যাড করেন $300, মানে অ্যাভারেজে আর কি, আমারই $300 লাগে, আমি সেই হিসাবে বললাম। তাহলে কত দাঁড়াচ্ছে? 1200 থেকে 300 অ্যাড করার পরে দেখা যাচ্ছে টোটাল $1523 হচ্ছে। এইবার আপনি ভেবে দেখেন যে প্রতি মাসে আপনার গাড়ির জন্য যদি $1523 পে করেন, তাহলে প্রথম দিককার জীবনের যে অল্প আয়ে এটাকে কিভাবে আপনি মেনটেন করবেন? তাহলে আমি কিভাবে বলি যে গাড়ি কেনাটা এত সহজ? হ্যাঁ, সহজ কাদের জন্য? যাদের টাকা অনেক, যাদের আর্থিক অবস্থা ভালো, যারা অনেক টাকা নিয়ে আসছেন ক্যানাডাতে, তাদের জন্য অবশ্যই সহজ। আর কাদের জন্য সহজ? যারা ক্যানাডাতে সেটেল হয়ে গেছেন, হ্যাঁ তাদের জন্য তো সহজ হবেই, তারা তো সব কিছু মানে মেলে একদম ক্যানাডাতে বসে পড়েছেন, তাদের জন্য অবশ্যই সহজ। কিন্তু আমাদের মতো যারা ক্যানাডাতে প্রথম আসছেন এবং অল্প ইনকাম করেন, তাদের জন্য একটা গাড়ি কেনা আসলেই হাতে কেনার মতো। এখন কথা হচ্ছে তারপরেও কেন আমরা গাড়ি কিনি? কারণ হচ্ছে ক্যানাডাতে গাড়ি থাকলে অনেক সহজ হয় চলাফেরাটা, জীবনটা অনেক ইজি হয়ে যায়। আপনি হয়তো পে করছেন কষ্ট করে, কিন্তু এর বিনিময়ে আপনি যে সময় বাঁচাচ্ছেন সেইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আপনার কাছে সময়ের মূল্য বেশি না টাকার মূল্য বেশি। আমার কাছে সময়ের মূল্য বেশি, সেই জন্য আমার কষ্ট হলেও আমি কষ্ট করে গাড়ি কিনে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের কন্টেন্ট, আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।